প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপঙ্কর তোমাদের সকলকে স্বাগত জানাই বেস্ট প্রিপারেশন অফ স্টুডেন্ট পরিবারে। কথা মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। আমাদের আজকের বিষয়বস্তু দশম শ্রেণীর বাংলা কবিতা অসুখী একজনের সম্পূর্ণ লাইন ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এক মনোজ্ঞ আলোচনা। যতটা সহজ সরল ভাষায় সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা যায় আমি তার চেষ্টা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেটে কেটে দেখবে না। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো তাহলে আমি কথা দিচ্ছি এই কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো ডাউটস থাকবে না, কোনো রকম সন্দেহ থাকবে না। এই কবিতার মধ্য থেকে যে প্রশ্নই তোমাদেরকে জিজ্ঞাসা করা হোক না কেন, সবই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। কবিতাটা একেবারে জলের মতো পরিষ্কার করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তোমরা শুধু সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সব থেকে ভালো হয় কবিতাটা যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন দেখার সময় যদি একটা খাতা পেন নিয়ে বসো তাহলে সব থেকে ভালো হয়। তাহলে কিছু কিছু কঠিন শব্দ যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মানে আমি তোমাদেরকে বলবো, তোমরা সেই শব্দগুলোর মানে লিখে নিতে পারবে। তাহলে তোমাদেরকে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, তোমাদের ক্ষেত্রে কবিতাটা নেক্সট টাইম পড়তে বা বুঝতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করো, লাইক করলে মোটিভেট হই, আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ পাই। তোমাদের সাপোর্ট চাই। অনেকের একটা ভুল ধারণা আছে সাবস্ক্রাইব করলে হয়তো টাকা কাটে। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ একটা ভুল ধারণা। সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো টাকা কাটে না। উপরন্ত সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটা, সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবে। তাই বন্ধুরা, আর দেরি নয়, তোমরা যে ভিডিওটা দেখছো তার নিচে ডান সাইডের কোনায় দেখো একটা কালো রঙের সাবস্ক্রাইব লেখা বটম আছে। ওখানে একবার ক্লিক করো, তারপরে একটা বেল আইকন দেখতে পাবে, মানে একটা ঘন্টা চিহ্ন দেখবে ভেসে উঠবে, সেখানে একবার ক্লিক করে নিচে অল অপশনে ক্লিক করে রাখো। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা খাতা পেন নিয়ে বসো। আমি কথা দিচ্ছি এই কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো ডাউটস থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। সম্পূর্ণ জলের মতো পরিষ্কার হয়ে যাবে কবিতাটা তোমাদের কাছে। তাহলে আমাদের আজকের কবিতা কি? অসুখী একজন, পাবলো নেরুদা। কবিতা শুরু করার আগে কিছু কথা বলি। এই কবিতাটা কিন্তু বাংলা ভাষায় লেখা ছিল না, বাংলা ভাষায় লেখা হয়নি। এই পাবলো নেরুদা কিন্তু বাঙালি কবি নয়। পাবলো নেরুদা কিন্তু চিলিয়ান কবি। এর যে মূল কবিতাটা, এই কবিতাটা কিন্তু স্প্যানিশ ভাষায় লেখা ছিল। সেখান থেকে আমাদের বাঙালি কবি নবারুণ ভট্টাচার্য এই কবিতাটাকে বাংলায় অনুবাদ করেছেন। এক যুদ্ধময় পরিস্থিতিতে, এক যুদ্ধের পরিপ্রেক্ষিতে কবি পাবলো নেরুদা লিখেছেন এই কবিতাটি। এই কবিতার যে মূল কাব্যগ্রন্থ সেটি হলো বিদেশি ফুলে রক্তের ছিটে। আবার একবার বলি, বিদেশি ফুলে রক্তের ছিটে এই কবিতার মূল কাব্যগ্রন্থ। তাহলে এবার আমরা মূল কবিতা শুরু করছি, দেখে নাও। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। দেখো, দূরের পরে কিছু ডট ডট দিয়ে আবার আছে দূরে। বলছে আমি তাকে ছেড়ে দিলাম, কাকে কিন্তু বলেনি। মানে এখানে যে কবিতার কথক, সে কাউকে একটা মানে ছেড়ে রেখে কোথাও একটা চলে যাচ্ছে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। মানে কবিতার কথক কাউকে একটা দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অনেক দূর দূরে চলে যাচ্ছে, বহু দূরে। সেই জন্য দূরের পরে ডট 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 দিয়ে বোঝানো হয়েছে, তার মানে বহু দূরে চলে যাচ্ছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে কথক বলছে যে যাকে সে দরজায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছে সে জানতো না, মানে যে অপেক্ষা করে আছে কথকের জন্য বা অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে আছে, সে জানতো না যে ওই কথক আর কখনো ফিরবে না। তাই কথক নিজে নিজে বলছে যে আমি যাকে দাঁড় করিয়ে রেখে যাচ্ছি সে জানে না যে আমি আর কখনো ফিরবো না। সে আমার অপেক্ষায় থাকবে, সে আমার জন্য অপেক্ষা করবে, আজীবন সে অপেক্ষা করতে থাকবে। কিন্তু সে শুধু আমার জন্য অধীর অপেক্ষায় করে যাবে। সে জানে না যে আমি আর কখনো ফিরবো না।
একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা কুকুর চলে গেল, মানে অপেক্ষায় কথক দাঁড় করিয়ে রেখে চলে গেছে। তারপরে একটা কুকুর চলে গেছে, মানে একটু একটু করে সময়টা অতিবাহিত হচ্ছে। সেই অতিবাহিত হওয়ার সময়গুলোকে বোঝানোর জন্য কবি এই লাইনগুলো ব্যবহার করেছেন। হেঁটে গেল গির্জার এক নান। তাহলে একটা কুকুর চলে গেছে কতক যাওয়ার পরে, এক গির্জার নান হেঁটে গেছে। নান মানে সন্ন্যাসিনী। সন্ন্যাসিনী মানে মহিলা সন্ন্যাসীকে বলা হয় নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। প্রথমে একটা কুকুর হেঁটে গেল, গির্জার এক নান চলে গেল, তারপরে একটা সপ্তাহ চলে গেল, একটা বছর চলে গেল। তার মানে সময়টা একটু একটু করে বাড়তে থাকলো। সেই একটু একটু করে সময়টা যে বাড়ছে, সেই কথা মানে সেটাকে বোঝানোর জন্যই কবি এই লাইনগুলো ব্যবহার করেছেন। মানে সময়ের মানে আস্তে আস্তে সময়টা মানে দীর্ঘ সময়টা আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে, একটু একটু করে যে সময় বাড়ছে সেটা বোঝানোর জন্য কবি লাইনগুলো ব্যবহার করেছেন। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এখানে বৃষ্টিতে ধুয়ে দিল কার পায়ের দাগ? মানে যে রাস্তা দিয়ে কতক হেঁটে গিয়েছিল, মানে তার সেই যাকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল তার প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষটাকে দাঁড় করিয়ে রেখে যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল, সেই রাস্তায় কি হয়েছে? যে পায়ের দাগ পড়েছিল, যে পায়ের দাগ পড়ে, মানে মাটির রাস্তায় বিশেষ করে যে পায়ের দাগ পড়ে, সেই পায়ের দাগ ধুয়ে দিয়েছে। আবার সেখানে কিসে ধুয়ে দিয়েছে? বৃষ্টি। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, তারপর বর্ষাকাল এসেছে বা বৃষ্টি হয়েছে, তারপরে সেই পায়ের দাগও মুছে গেছে। তার মানে কি হচ্ছে? সময়টা অতিবাহিত হচ্ছে। সময় যে অতিবাহিত হচ্ছে, এক সময় গিয়েছিল কত, তারপরে বর্ষাকাল এসেছে কিংবা বৃষ্টি নেমেছে, তার পায়ের দাগ পর্যন্ত ধুয়ে নিয়ে চলে গেছে। তার মানে সময় যে বাড়ছে সেটাকে বোঝানোর জন্য এই লাইনগুলো ব্যবহার করা হয়েছে। আস্তে আস্তে ঘাস জন্মেছে রাস্তায়। তার মানে একটা ঘাস জন্মাতে তো একটু টাইম লাগে, সেই যে টাইমটা অতিবাহিত হচ্ছে, সময়টা অতিবাহিত হচ্ছে, সেটাকে বোঝাচ্ছে। তার মানে একটা সময় কি হয় যে কেউ যখন যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেই রাস্তায় কিন্তু ঘাস জন্মায় না সাধারণত, কিন্তু আস্তে আস্তে যখন মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, অনেক দিন হয়ে যায় যে মানুষ চলাচল আর করছে না, তখন কিন্তু সেই রাস্তায় ঘাস জন্মায়। তা ঠিক তেমনি কতক ওই রাস্তা দিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তার পায়ের দাগ ধুয়ে গেছে, তারপরে সেখানে আর তেমন মানুষ চলাচল করছে না। সেই কতক যাওয়ার পর থেকে সেই রাস্তায় মানুষের আনাগোনা কমে গেছে, তাই সেখানে কিন্তু ঘাস জন্মেছে। তারপরে দেখো, আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার বলতে কার? যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছিল কথক, তার কথা বলেছে। এইভাবে আমরা এর আগের লাইনগুলোতে দেখলাম যে একটু একটু করে সময় অতিবাহিত হচ্ছিল। এবার সময়টা আরো দীর্ঘায়িত হচ্ছে। একটার পর একটা পাথরের মতো, একটার পর একটা পাথর চাপা দিলে যেমন চাপ সৃষ্টি হয়, সেরকম একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো, মানে এক একটা বছরকে এখানে মানে কবি এক একটা পাথরের সঙ্গে, এক একটা ভারী পাথরের সঙ্গে তুলনা করেছেন। বড় বড় ভারী পাথরগুলো যেমন মানে ভারী হয়, ঠিক এই যে সময়ের বোঝা, সেই সময়ের বোঝা মানে দীর্ঘ সময়কে বোঝাতে সেই বছরগুলোকে কবি ওই ভারী পাথরের সঙ্গে তুলনা করেছেন। বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপরে নেমে এলো? ওই বড় বড় মানে এক একটা বছরকে এক একটা বড় বড় পাথরের সঙ্গে তুলনা করেছে। আর সেই অপেক্ষা করতে করতে একটা দিন, একটা সপ্তাহ চলে যাচ্ছে, তারপরে মাস কেটে গেল, এবার এক একটা বছর চলে যাচ্ছে। আর এক একটা বছর যেন ওই সময়ের বোঝাগুলো যেন বড় বড় ভারী পাথরের মতো এসে এক একটা করে জমা হচ্ছে। কার উপরে? সেই যাকে অপেক্ষায় রেখে গিয়েছিল কতক, তার উপরে, তার মাথার উপরে। এখানে একটা কথা তোমাদেরকে বলে নেই, হয়তো তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা জন্মাচ্ছে যে
সে কে? যাকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল কবি, এই কথক, সে কে? সে হলো কথকের সব থেকে প্রিয় মানুষ, সব থেকে কাছের মানুষ, সব থেকে আপন মানুষ। সে হলো, কেউ কেউ বলে ওটা কথকের প্রেমিকা, কথকের স্ত্রী, এমন এক একজনে এক এক রকম মন্তব্য করে। কিন্তু আমাদের মনে হয়, বা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ওরকম ধরনের স্পষ্টত তেমন কিছু তথ্য আমরা যেহেতু কবিতা থেকে পাইনি, তাই এটাই বলা আমাদের পক্ষে বা আমাদের ভালো হবে যে ওটা ছিল কথকের প্রিয় মানুষ বা কথকের ভালোবাসার মানুষ, কথকের আপনজন, এমন বলাটাই সব থেকে বেটার হবে। কেননা স্পষ্ট তো আমরা জানি না ওটা কথকের কে ছিল। তা আমরা যদি কোনো কথকের প্রিয় মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ এই কথাগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। তারপরে দেখে নাও, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে যুদ্ধ কেমন করে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়, মানে রক্তের, এক কথায় আগ্নেয়গিরি থেকে যখন উদগীরণ ঘটে সেটা অনেকটা ভয়ঙ্কর দেখতে হয়, অনেকটা মানে কি বলবো, বিশৃঙ্খলাপূর্ণ, অনেকটা ভয়ঙ্কর, খুব ভয়ানক একটা দৃশ্য। তা ঠিক সেই ভয়ানক দৃশ্যের মতো কে এসেছিল? যুদ্ধে এসেছিল। সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত যতটা ভয়ঙ্কর, যতটা মানে তাণ্ডব সৃষ্টিকারী, ঠিক তেমন যে যুদ্ধটা এসেছিল ঠিক সেই আগ্নেয়গিরির মতো অতটা ভয়ঙ্কর, অতটা তাণ্ডব সৃষ্টিকারী। তাই এখানে কবি ওই যুদ্ধকে ওই রক্তের আগ্নেয় পাহাড়ের মতো বলে বলেছেন। শিশুরা আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই যে যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, সেই যুদ্ধে সেই যুদ্ধে শিশুরা আর বাড়িরা খুন হলো। তার মানে কি? শিশু মানে সদ্যজাত শিশু, তাদেরকে পর্যন্ত এই যুদ্ধ রেহাই দিল না, তাদেরকে পর্যন্ত মেরে ফেললো, তাদেরকে পর্যন্ত খুন করে দিল। বাড়িরা খুন হলো বলতে কি, বাড়িগুলো সব ধূলিসাৎ হয়ে গেল, ভেঙে চুরে মানে মাটির সঙ্গে মিশে গেল, সব ভেঙে পড়লো, ধ্বংস হয়ে গেল বাড়িগুলো। তাই এখানে বলেছে যে বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে যে যুদ্ধে শিশুদের পর্যন্ত ছাড় দেয়নি, শিশুদের পর্যন্ত বাঁচতে দেয়নি, শিশুরা পর্যন্ত রেহাই পায়নি, এমনকি বাড়িগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, বাড়িগুলোকে ভেঙে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, সেই যুদ্ধে বলছে সেই যুদ্ধে সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে, যে যুদ্ধ শিশুদের পর্যন্ত ছাড় দেয়নি, বাড়িগুলো পর্যন্ত ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, সেই যুদ্ধে মেয়েটা কি করে বেঁচে থাকলো? যেখানে এক কথায় বলা যায় সবাই মারা গেল, শিশুরা মারা গেছে, মানে যে কোনো পরিস্থিতিতে শিশুদেরকে ছাড় দেওয়া হয়, তা সেখানে শিশুদেরকেও ছাড় দেওয়া হয়নি, মানে সবাই মারা গেছে, সবাইকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সেই পরিস্থিতিতে কি করে কিভাবে সেই মেয়েটি বেঁচে থাকলো? সেই মেয়েটিকে কেন যুদ্ধ মারতে পারলো না? এটাই হচ্ছে তোমাদের কাছে বা তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে। প্রশ্নটা মনের মধ্যে রেখে দাও, কবিতাটা শেষে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেবো। তারপরে দেখে নাও, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে কি বলছে? সমস্ত সমতলে ধরে গেল আগুন, মানে সেই যুদ্ধের তাণ্ডবে, সেই যে আগ্নেয়গিরির মতো যে যুদ্ধ এসেছিল, সেই যুদ্ধের তাণ্ডবে সমস্ত সমতলে মানে সমস্ত বাসভূমিতে আগুন ধরে গেল, আগুন জ্বলে গেল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, এখানে দেবতাদেরকে বলা হয়েছে শান্ত হলুদ, মানে দেবতাদেরকে বিশেষণ দেওয়া হয়েছে শান্ত হলুদ। কেন দেওয়া হয়েছে? দেখো, বছরের পর বছর যখন মন্দিরে প্রতিষ্ঠিত থাকে দেবতারা, তাদেরকে পূজা অর্চনা, দুগ্ধ স্নান, ধূপ জ্বালানো, বাতি জ্বালানোর ফলে তাদের গায়ের রংটা যখন স্থাপন করা হয়, তখন যেমন থাকে, বছরের পর বছর যাওয়ার পরে কিন্তু তাদের গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে যায়, একটু হলদেটে টাইপের হয়ে যায়।
এই জন্যই কিন্তু কবি এখানে ওই মানে দেবতাদের শান্ত হলুদ বলে অভিহিত করেছেন। হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, মানে ওই দেবতারা মন্দিরে হাজার হাজার বছর প্রতিষ্ঠিত ছিল, আর তাদেরকে ধ্যানে ডুবেছিল বলেছে কেন? যেমন ধ্যান করার সময় মানুষ শান্ত শিষ্ট চুপচাপ হয়ে ধ্যান করে, তা দেবতাদের চলাফেরা তো আমরা দেখতে পাই না সাধারণ মানুষরা, দেবতারা ঠিক তেমনই বসে থাকে ধ্যান করার মতো। তাই কবি এমন মন্তব্য করেছেন বা এমন লাইনের মাধ্যমে বুঝিয়েছেন ব্যাপারটাকে। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে সেই যুদ্ধ কি করলো? সেই দেবতাদের পর্যন্ত, দেবতা যারা মানবকুলকে রক্ষা করে, সেই দেবতারা নিজেদেরকে পর্যন্ত রক্ষা করতে পারলো না, তাদেরকেও মন্দির থেকে উল্টে ফেলে দেওয়া হলো, তারাও মন্দির থেকে ভেঙে চুরে নিচে পড়ে গেল, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। একথা কেন বলেছেন কবি? মানে এতদিন ধরে তারা যে ওখানে চুপচাপ বসে ধ্যান করছিল বা এতদিন ধরে মন্দিরে প্রতিষ্ঠিত ছিল, মানুষ স্বপ্ন দেখার সময় যেমন মানে নীরব শান্তভাবে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে, ঠিক তেমন ভাবে যেহেতু দেবতারা মানে শান্তশিষ্ট হয়ে মন্দিরে প্রতিষ্ঠিত থাকে, আমি বললাম যে তাদের চলাফেরা, তাদের কথাবার্তা তো আমরা শুনতে পাই না, তাই কবি এই ধরনের লাইন ব্যবহার করেছেন। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিপনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে তারপরে কবি কি বলছে? সেই মিষ্টি বারান্দা, সেই মিষ্টি বারান্দা, মানে এখানে কবি বা কথক মানে নিজের ছোটবেলার স্মৃতিচারণা করছে। মানে ছোটবেলায় সে কেমন কোথায় থাকতো সেই স্মৃতি, মানে ছোটবেলার আর কি স্মৃতিটাকে এখানে তুলে ধরেছে। বলছে আর এই সেই মিষ্টি বাড়ি, মানে এখানে কিন্তু সেই মিষ্টি বাড়ি বলতে কথক যে বাড়িতে থাকতো সেই বাড়ির কথা বলেছে। সেই বারান্দা মানে কথকের বাড়ির বারান্দার কথা এখানে বলা হয়েছে, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। আর সেই বারান্দায় ঝুলন্ত বিছানা মানে দোলনা, সেই দোলনা খাটানো থাকতো, সেটাকে বলেছে ঝুলন্ত বিছানা। যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, ওখানে ছোটবেলায় মানে কথক ঘুমিয়ে থাকতো। গোলাপি গাছ, গোলাপি গাছ মানে কিন্তু গোলাপ ফুলের গাছ নয়, এক ধরনের পাতাবাহারি গাছ, সেটাকে বলা হয়েছে গোলাপি গাছ। ছড়ানো করতালের মতো পাতা, আর সেই গাছের পাতা কেমন? ছড়ানো করতালের মতো, মানে আমাদের যে হাতের এই মাঝখানটা, সেটাকে করতল বলা হয়, আর এই চারিদিক থেকে আঙুলগুলো যেমন ছড়িয়ে গেছে, সেই গাছের পাতাটাও ঠিক দেখতে তেমন। তাই এখানে বলেছে যে ছড়ানো করতলের মতো পাতা। চিমনি, প্রাচীন জল তরঙ্গ, চিমনি মানে যেটা দিয়ে ধোঁয়া ওঠে সেটাকে বলে চিমনি। আর কি বলেছে? প্রাচীন জল তরঙ্গ। এই জল তরঙ্গ হলো এক ধরনের সঙ্গীতের বাদ্যযন্ত্র, এর মধ্যে এরকম জল ভরে নাড়া দিলে ঝনঝন করে যে শব্দ হয়, আগেকার দিনে গান বাজনার সময় এটা ব্যবহার করা হতো, সেটাকে বলেছে জল তরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে সেই যুদ্ধে এই যে লেখকের বাড়ি, মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, তারপরে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো যার পাতা, চিমনি, জলতরঙ্গ, সবকিছু সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মানে ওই যুদ্ধের তাণ্ডবে। যে যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, সেই যুদ্ধের তাণ্ডবে সবকিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তছনছ হয়ে গেল, আগুন জ্বলে গেল আগুনে, মানে আগুন ধরে গেল সবকিছুতে। আমাদের ওই মনের ওই প্রশ্নটা কিন্তু আরো আস্তে আস্তে জোরালো হচ্ছে, যে এত কিছু হলো, এত কিছু হলো, এত কিছু হলো, মেয়েটা মরলো না, মেয়েটা বেঁচে গেল। এই প্রশ্নের উত্তর আর একটুখানি আছে কবিতা, এই একটু পরেই আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো, তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখো, যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। তাহলে
কি বলছে, আর রক্তের একটা কালো দাগ। বলছে যেখানে শহর ছিল, মানে যে জায়গায় একসময় শহর ছিল, মানে যুদ্ধের আগে যে জায়গায় একসময় শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। তার মানে এই যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধে যে কতটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাকে এই লাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বলছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, মানে যুদ্ধের তাণ্ডবে সব জ্বলে পুড়ে খাক হয়ে গেছে সেই সমস্ত কাঠকয়লা। সমস্ত সমতলে বলেছে আগুন ধরে গিয়েছিল। তাহলে সেই সমস্ত কাঠকয়লা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। শহর যেখানে ছিল, শহর আর শহর নেই, সেখানে কাঠকয়লা পড়ে আছে, মানে শহর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, মানে সেই যে যে মূর্তিগুলো ছিল শহরে সেগুলো ভেঙে চুরে পড়েছে, আর তাদের যে মানে পাথরের যে মাথাগুলো সেগুলো এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। কোথায়? ওই শহরে। রক্তের একটা কালো দাগ, আর সব রক্তের কালো দাগ মানে দেখা যাচ্ছে শহরে সব, মানে যেখানে সেখানে রক্তের কালো দাগ দেখা যাচ্ছে। আমাদের আমরা জানি যে রক্ত লাল হয় আর রক্তের দাগটাও লাল হওয়ার কথা, কিন্তু এখানে বলেছে রক্তের একটা কালো দাগ। এর কারণ কি? এর কারণটা হলো রক্তটা অনেক দিন পড়ে থাকলে তখন কিন্তু আর সেটা লাল থাকে না, সেটা আস্তে আস্তে কালো বা কালশিটে দাগ হয়ে যায়। তাই এখানে বলেছে রক্তের একটা কালো দাগ। যেহেতু জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, রক্তের দাগটা আর লাল নেই, কালো হয়ে গেছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে বন্ধুরা এখন প্রশ্ন হলো যে সব কিছু, এত কিছু হলো যুদ্ধে, এত কিছু হলো, কিন্তু সেই মেয়েটা এখনো অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। মানে যুদ্ধ কি এতটাই, মানে মেয়েটার প্রতি এতটাই স্নেহময় যে যুদ্ধ সব কিছুকে শেষ করে দিল, কিন্তু মেয়েটাকে বাঁচিয়ে রাখলো, মেয়েটাকে ছুতে পর্যন্ত পারলো না, মেয়েটাকে স্পর্শ পর্যন্ত করলো না। কেন? এই প্রশ্নই যাচ্ছে আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে। তাহলে দেখো, এই মেয়েটি কেন মরলো না, এই মেয়েটি কেন বেঁচে আছে, এই মেয়েটির মৃত্যু হলো না কেন, সেটা তোমরা ভালো করে বুঝে নাও। এই মেয়েটি বলতে কোনো রক্ত মাংস হাড়ে গড়া কোনো মেয়েকে বা ফিজিক্যালি কোনো মেয়েকে কিন্তু বোঝানো হয়নি। এই মেয়েটি বলতে ভালোবাসা, ভালোবাসার প্রতীক স্বরূপ এই মেয়েটি কথা ব্যবহার করা হয়েছে। মানে ভালোবাসা নামক যে জিনিসটা আছে সেই জিনিসটাকেই একটা নারী অর্থাৎ একটা মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। বোঝা গেল? তাহলে ভালোবাসা কি বন্ধু কখনো মরে? মরে না কিন্তু। তাই বলেছে যে ওই মেয়েটির মৃত্যু হয়নি। তাহলে আবার একবার বলছি, ওই মেয়েটি বলতে কিন্তু কোনো রক্তে মাংসে গড়া মেয়ে নয়, কোনো জীবিত মেয়ে নয়। ওটা হচ্ছে ভালোবাসার প্রতীক। মানে ভালোবাসা বলে আমরা যেটা জানি সেই জিনিসটাকেই একটা মেয়ের সঙ্গে তুলনা করে সেই ভালোবাসাটাকেই একটা মেয়ে বলা হয়েছে। বুঝেছো? এবার এখান থেকে দেখো আর একটা প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। আমরা প্রথম যখন পড়েছিলাম যে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছিল কত, কাকে কিছু বলেনি, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখে গেছিল। এক কথায় এখন আমরা একটু একটু বুঝতে পারছি যে হ্যাঁ, একটা মেয়েকে লেখক এই কথক যাকে খুব ভালোবাসতো, যে ছিল কথকের খুব আপন, খুব প্রিয়জন, খুব ভালোবাসার মানুষ, সেই তাকেই কিন্তু কথক এখানে মানে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো এই আলোচনা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিও, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আলোচনাটি। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলেও কমেন্ট করো। ডেসক্রিপশন বক্সে তাছাড়া আমি নাম্বার দিয়ে রেখেছি। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, পড়াশোনা সংক্রান্ত কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু জিজ্ঞাসা এমন হয়ে থাকে, তাহলে তোমরা সরাসরি আমাকে কন্ট্যাক্টও করতে পারো, হোয়াটসঅ্যাপে এসএমএসও করতে পারো। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি সর্বদা তোমাদের পাশে আছি। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আবার
পরের কোনো নতুন ভিডিওতে।